আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, বাইতুল জব্বের একাডেমি, কক্সবাজার। প্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে কাজ। কাজ কাকে বলে, অর্থাৎ কাজের সংজ্ঞাটা কি। এখানে আমি বোর্ডে কাজের একটা সংজ্ঞা লিখেছি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বলের কারণে যদি বস্তুটার সরণ হয়, তাহলে ওই বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলবো। এরপর আসছে যে ক্ষমতা। ক্ষমতা কি? কোনো বস্তু বা ব্যক্তির একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। এরপর আসতেছে কি? শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে আমরা প্রথমে কাজটা একটু ব্যাখ্যা করি। ধরো একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো। এই এফ বলের কারণে যদি বস্তুটা এস দূরত্ব পর্যন্ত সরে যায়, অর্থাৎ বস্তুটার সরণ যদি এস হয়, বস্তুটা যদি এখান থেকে এখানে চলে যায়, এ অবস্থান থেকে যদি বি অবস্থানে চলে যায়, এবং একটা বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং এই এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা যদি এ অবস্থান থেকে বি অবস্থানে চলে যায়, অর্থাৎ তার মধ্যকার সরণ যদি এস হয়, তাহলে কাজ হবে যে কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওয়ার্ক ডাব্লিউ ইকুয়াল টু এফ প্রয়োগ করা বল এবং সরণ এস, এই বল এবং সরণের গুণফল, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এটা হচ্ছে কাজ। এখন কাজ দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, আরটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে বস্তুটার সরণ যদি বলের দিকে হয়, তখন তার কাজকে কি বলা হয়? ধনাত্মক কাজ। কোনো বস্তুর উপর বল যেদিকে প্রয়োগ করা হয়, বস্তুটার সরণও যদি ঠিক সেদিকে হয়, অর্থাৎ এদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটার সরণও যদি এদিকে হয়, তখন ওই সরণ এবং বলের গুণফলকে বলা হয় ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ হচ্ছে, ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, এফ বল প্রয়োগ করা হলো এদিকে। এখন এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটার সরণ যদি তার বিপরীত দিকে হয়, তখন কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে যে মাইনাস এফ এস। অর্থাৎ এক্ষেত্রে এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। বস্তুটার সরণ হচ্ছে বলের বিপরীত দিকে, তাহলে তার কাজটাকে বলা হবে ঋণাত্মক কাজ। এটা গেল ঋণাত্মক কাজের। ধরো একটা লোক তোমার দিকে এফ বল প্রয়োগ করে, অর্থাৎ একটা লোক তোমার দিকে খুব স্পিডে গতি নিয়ে তোমার দিকে এগিয়ে আসতেছে, দৌড়ে আসতেছে। এখন তুমি যখন তাকে বাধা দেওয়ার জন্য এফ বল প্রয়োগ করবা, ওই বল প্রয়োগ করার কারণে যে লোকটা তোমার দিকে দৌড়ে আসছে,
তার গতির কারণে তুমি পিছন দিকে চলে গেছো, অর্থাৎ 1 মিটার দূরে চলে গেছো, কিন্তু তুমি বলটা প্রয়োগ করছো তার গতির বিপরীত দিকে। এক্ষেত্রে তোমার সরণটা হচ্ছে কি প্রয়োগ করা বলের বিপরীত দিকে। তাহলে এক্ষেত্রে তোমার কাজটা হবে ঋণাত্মক কাজ। এখন আরেকটা কথা হচ্ছে, যদি আমরা একটা স্থির দেওয়ালকে বল প্রয়োগ করে সারাদিন ঠেলতে থাকি, তাহলে ওই দেওয়ালটার কোনো সরণ হচ্ছে না, কোনো দূরত্ব অতিক্রম করতেছে না, তাহলে ওটা কি কোনো কাজ হবে না। অর্থাৎ আমরা এই জন্য বলতে পারি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বলের কারণে যদি বস্তুটা সরণ হয়, তখন তাকে কাজ বলে। ওই কাজটা কে করে? কোনো ব্যক্তি বা বস্তু করে না, কাজটা করে বলে। কোনো বস্তু অথবা ব্যক্তি দ্বারা যে বল প্রয়োগ করা হয়, সেই বলই ওই কাজটা করে। এই কাজকে বলা হয় ধনাত্মক কাজ। আরেকটা কথা, ঋণাত্মক কাজ হচ্ছে বলের উপর কাজ করা। ধনাত্মক কাজ হচ্ছে বলের দ্বারা কাজ, ঋণাত্মক কাজ হচ্ছে বলের উপর কাজ করা। আমরা জানি কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, এটা আমরা মনে রাখবো। এরপরে কাজের ক্ষমতা, শক্তি, এরপর আস্তে আস্তে শক্তির বিভিন্ন রূপ। আমরা জানি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির বিভিন্ন রূপ আছে, যেমন আমরা শক্তির বিভিন্ন রূপ বলতে তাপ শক্তি, আলোক শক্তি, গতিশক্তি, শব্দ শক্তি ইত্যাদিকে বুঝবো। এখন শক্তির বিভিন্ন রূপ, এরপর আছে দুইটা প্রধান শক্তি, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। তাহলে গতির কারণে যে শক্তি তাকে বলা হয় গতিশক্তি। আর স্থিতিশক্তি অথবা বিভব শক্তি কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে যে শক্তিটা জমা হয় সেটাকে বলা হয় বিভব শক্তি বা স্থিতিশক্তি। ধরো একটা বস্তুকে তুমি, একটা ইটকে তুমি ছাদে নিয়ে গেছো। এখন এই ইটকে ছাদে নেওয়ার কারণে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হলো। এই শক্তিটা হচ্ছে বিভব শক্তি। কী ধরনের শক্তি? এখন এই ইট যদি ছাদে নিয়ে যাও, তখন এই ইটটাকে ছেড়ে দিলে নিচে পড়বে। তো নিচে পড়ার কারণে এই তার মধ্যে যে শক্তিটা আছে সেটা ওই বিভব শক্তিটা নিচে পড়ার ক্ষমতা অর্জন করেছে, অর্থাৎ কাজ করার ক্ষমতা অর্জন করেছে। তাহলে এটা হচ্ছে বিভব শক্তি। এই বিভব শক্তিটা এখন যখন ছেড়ে দিছ, গতিশক্তিতে রূপান্তরিত হলো। গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার পর এটা যখন নিচে পড়লো, তাহলে কি একটা শব্দ করলো, শব্দ শক্তি উৎপন্ন হলো। এখন শব্দ শক্তি উৎপন্ন হওয়ার পর যখন এখানে ঘর্ষণ হলো, এই দুইয়ের মধ্যে একটা ঘর্ষণ হলো, তখন সেখানে একটা তাপের উৎপন্ন হলো। তাহলে শব্দ শক্তি, গতিশক্তি, তাপ শক্তি, বিভব শক্তি থেকে তিনটা শক্তির রূপান্তর আমরা পাই। এখন শক্তির বিভিন্ন উৎস। আমি আগে গতিশক্তি নিয়ে একটু বলে দিই। গতিশক্তি হচ্ছে গতির কারণে যে শক্তি হয় তাকে গতি শক্তি বলে। গতিশক্তিকে ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি। এটাকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন গতিশক্তি ইকে সমান আমরা জানি হাফ এমভি স্কোয়ার, এটা আমরা মনে রাখব। আর বিভব শক্তিকে পটেনশিয়াল এনার্জি বলা হয়, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এমজিএস।
mgh। এখন এই সমীকরণটা একটু প্রতিপাদন করার চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করবা। একটা বস্তুকে এই উচ্চতায় নিয়ে গেলাম, ভূমি থেকে এই উচ্চতায়, এম্বরের একটা বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে গেলাম, তাহলে এটা কৃত কাজের পরিমাণ হচ্ছে W=F(h)। একটা এম্বরের বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে গেলাম, তাহলে এখানে কাজের পরিমাণ W=F(h)। F সমান আমরা জানি নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে, F সমান mg h। এক্ষেত্রে h হচ্ছে উচ্চতা। তাহলে এটাকে আমরা যদি বিভব শক্তি বলি, যেহেতু এটা বিভব শক্তি অর্জন করলো উপরে তোলার কারণে, তাহলে আমরা লিখতে পারি EP = mgh। এখন আমরা গতিশক্তি EK = 12 mv²টা একটু দেখি। গতিশক্তি EK = 12 mv²। এখন একটা বস্তু যদি u আদিবেগ নিয়ে এ ত্বরণে b শেষ বেগপ্রাপ্ত হয়, তাহলে তার মধ্যে যদি s সরণ হয়, u আদিবেগে এ ত্বরণে b শেষ বেগপ্রাপ্ত হয় এবং তার মধ্যে যদি s সরণ হয়, তাহলে আমরা লিখতে পারি b = u² + 2as। এটা আমরা জানি। এখন বা আবার লিখতে পারি আমরা 2as = b² - u²। আবার লিখতে পারি 2as = b² - এক্ষেত্রে যদি বস্তুটা স্থির অবস্থান থেকে হয়, তাহলে ইউটা কি হবে? শূন্য হবে। তো আমরা এভাবে লিখতে পারি 2as = b², যেহেতু ইউটা শূন্য। এখন আমরা যদি লিখি as সমান কি লিখতে পারি? হাফ b²। হাফ b², এটা একটা সমীকরণ। এখন আমরা জানি যেহেতু এক্ষেত্রে গতিশক্তি, এটা গতিশক্তি EK আমরা দিতে পারি Fs, সরণটা s, এখানে বলটা F। তাহলে আমরা লিখতে পারি F সমান নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে ma/s। এখন আমরা s সমান দিতে পারি আমরা m½ b²। তাহলে আমরা এটাকে দিতে পারি EK ½ mv²। এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। তাহলে আমরা গতিশক্তি সমান লিখতে পারি EK ½ mv², বিভব শক্তি সমান লিখতে পারি EP = mgh। এখন আসতেছি আমরা অনবায়নযোগ্য শক্তি কাকে বলে। অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যে সকল শক্তির উৎস আর নতুন করে সৃষ্টি হওয়া সম্ভব নয়, যে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। অর্থাৎ নতুন করে শক্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। এরপর আসতেছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি হচ্ছে যে সকল শক্তি পুনরায় রিনিউয়েবল, নবায়নযোগ্য শক্তি পুনরায় ফিরে পাওয়া যায়, তাকে বলা হয়, যে সকল শক্তি উপরন্ত অর্থাৎ যাদেরকে নবায়ন করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে উপভোগ করেছো আশা করি। এই বলে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।